হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন টপিক পড়ব, যেটার নাম হচ্ছে সলিবিলিটি অফ গ্যাস। একটা যে কোনো তরল পদার্থে গ্যাসীয় পদার্থ যে দ্রবীভূত হয় সেই সংক্রান্ত আজকে টপিক। সলিবিলিটি অফ গ্যাস অর্থাৎ জলে, ফর এক্সাম্পল জলে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করি, দিই এবং চাপ দিয়ে যদি দিই, তখন কিন্তু জলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়। এটা হচ্ছে জলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাবকতা। আবার জলে অক্সিজেন দ্রবীভূত হয়, যার জন্য জলজ যে প্রাণীগুলো সেগুলো বেঁচে থাকে জলের মধ্যে। এখন ধরা যাক এটা হচ্ছে একটা তরল দ্রাবক, তার তরল দ্রাবক সলিউশন, তরল দ্রাবক। এই জায়গায় গ্যাস রেখেছি, এটা যদি চাপ প্রয়োগ করি বা গ্যাসটাকে যদি এখানে রেখে দেওয়া হয় এমনি, তাহলেও কিন্তু অল্প অল্প পরিমাণে গ্যাস এই দ্রবণের মধ্যে বা দ্রাবকের মধ্যে প্রবেশ করবে, করে একটা দ্রবণ উৎপন্ন করবে। এবার ধরা যায় এই জায়গায় খানিকটা গ্যাস আছে, আর এই গ্যাস দ্বারা এইখানে একটা দ্রাবক ছিল, সেই দ্রাবকটা মধ্যে গ্যাসটা দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ, একটা নির্দিষ্ট উষ্ণতা একটা সম্পৃক্ত দ্রবণ এখানে তৈরি হয়েছে। তাহলে এই যে সম্পৃক্ত দ্রবণটা তৈরি হয়েছে, তারপরে কি হয়েছে, যদি উষ্ণতাটাকে আমি স্থির রেখে দিই, উষ্ণতা যদি কোনো পরিবর্তন না করি, গ্যাসের চাপেরও যদি কোনো পরিবর্তন না করি, যে চাপটা দেওয়া আছে সেই চাপটাই যদি রেখে দিই, তাহলে কি হবে, তাহলে এইখানকার গ্যাসের অণুগুলো এইখানে ভেতরে ঢুকবে, আবার এইখান থেকে গ্যাসের অণুগুলো কিন্তু আবার বেরিয়েও যাবে, আবার ঢুকবে আবার বেরিয়ে যাবে। এরকম করে একটা সাম্যাবস্থা এর মধ্যে কিন্তু একটা বিরাজ করবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে এখানে যে গ্যাসটা আছে, গ্যাসটা দ্রবীভূত হয়ে যাওয়ার পর যদি একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই সম্পৃক্ত দ্রবণটা কিন্তু একটা ফিক্সড হলো না, মানে একদম পার্মানেন্ট হয়ে গেল না। মানে আমি বলতে চাইছি যে এর পরে সম্পৃক্ত দ্রবণ যখন তৈরি হবে, হওয়ার পরে উষ্ণতা স্থির থাকলেও, চাপ যদি স্থিরও থাকে, তাহলেও কিন্তু কিছুটা গ্যাস দ্রবণ থেকে ফাঁকা জায়গায় যাবে, অর্থাৎ এই জায়গাটায় আসবে, গ্যাসের যে জায়গাটা আছে এইখান থেকে কিছুটা গ্যাস আবার ভেতরেও ঢুকবে। তার মানে সে একটা গতিশীল সাম্য কিন্তু এর মধ্যে বজায় থাকবে। এই অবস্থায় এর ভেতরে যে গ্যাসগুলো থাকবে, সেই যে চাপটা, সেটাকে একটা গতিশীল সাম্যাবস্থায় চাপ বলবো। অর্থাৎ গতিশীল সাম্যাবস্থায় চাপ বলতে আমরা কি বুঝি, যে যখন একটা নির্দিষ্ট চাপে, একটা নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণ দ্রাবকে কিছুটা গ্যাস দ্রবীভূত অবস্থায় আছে, কিছুক্ষণ পর যদি আমরা পরীক্ষা করি, তাহলে দেখা যাবে যে এই জায়গায় গ্যাসের পরিমাণটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, বেশি বাড়ছেও না কমছেও না। তাই বলে কি এই গ্যাসটা একটুও ভেতরে ঢুকছে না, বা ভেতর থেকে একটু গ্যাস বেরোচ্ছে না? অবশ্যই বেরোচ্ছে। তার মানে যে হারে এই দ্রবণ থেকে এর ভেতরে আসছে এই জায়গায়, ঠিক সেই হারে কিন্তু গ্যাসগুলো এর ভেতরে দ্রবণের মধ্যে প্রবেশ করছে। এটাকে আমরা বলছি গতিশীল সাম্যাবস্থা। এবার কি কি বিষয়ের উপরে এই দ্রাব্যতা, তরলে গ্যাসের দ্রাব্যতা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? এক নম্বর হচ্ছে তরলে গ্যাসের দ্রাব্যতা, ফ্যাক্টরস ডিপেন্ডিং অন, এক নম্বর তরল, যে তরলটা নিয়েছি আমি এই জায়গায়, যে দ্রবণটা তৈরি করেছি, সেই দ্রবণটা তৈরি করার সময় যে তরলটা নিয়েছি, সেই তরল ও গ্যাসের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। কিরকম? আমি যদি এই জায়গায় জল নিই, তাহলে জলের মধ্যে ধরা যাক এই জায়গায় নাইট্রোজেন গ্যাস আছে, তাহলে জলের মধ্যে নাইট্রোজেন গ্যাস যতটা দ্রবীভূত হবে, এই জায়গায় যদি জলের পরিবর্তে বেনজিন নেওয়া হয়, তাহলে কিন্তু নাইট্রোজেন গ্যাসের দ্রবণীয়তা কিন্তু বাড়বে। তার মানে ফার্স্ট হচ্ছে তরল, যে আমি যদি আলাদা করে দিই, যে তরলটার মধ্যে গ্যাসটাকে দ্রবীভূত করব, সেই তরলটাকে যদি আমরা ভিন্ন প্রকৃতির করে দিই, তখন কিন্তু দ্রাব্যতা হয় বাড়বে অথবা কমে যাবে, মানে চেঞ্জ হবে। নেক্সট হচ্ছে গ্যাসের প্রকৃতি, এটা খুব ভাইটাল জিনিস। গ্যাসের প্রকৃতি, গ্যাসের প্রকৃতি বলতে আমরা বুঝি যে কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো সাধারণত চাপ প্রয়োগ করলে সহজেই তরলে পরিণত হয়। অর্থাৎ আমরা ক্লাস 11-এ যে ভ্যান ডার ওয়াল গ্যাস পড়েছি,
অর্থাৎ বাস্তব গ্যাসগুলো সাধারণত এদের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান যথেষ্ট থাকায় এদেরকে চাপ প্রয়োগ করলে সহজেই তরলে পরিণত করা সম্ভব। এখন যে গ্যাসগুলো সাধারণত সহজেই তরলে পরিণত করা যায় সেই গ্যাসগুলোকে কিন্তু তাদের দ্রাব্যতা অনেকটাই বেশি হবে। যেমন এই জায়গায় যদি আমি নাইট্রোজেন রাখি, তাহলে এই জায়গায় যদি আমি নাইট্রোজেন রাখি, এই জায়গায় যদি জল রাখি, তাহলে যে পরিমাণ দ্রাব্যতা দেখতে পাওয়া যাবে, এটা যদি এই জায়গায় যদি আমরা কার্বন ডাই অক্সাইড রাখি তাহলে কিন্তু দ্রাব্যতার মানটা বাড়বে, বা আমি যদি এই জায়গায় হাইড্রোজেন রাখি তাহলে কিন্তু দ্রাব্যতার মানটা আরো কমে যাবে। তার মানে যে গ্যাসগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা ম্যাক্সিমাম, সেই গ্যাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে দ্রবীভূত হবে। আবার যে গ্যাসগুলো আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা যেগুলো কম, সেগুলো কিন্তু দ্রবণীয়তা অনেকটাই কম। তাহলে এই গেল হচ্ছে তরল এবং গ্যাসের প্রকৃতি। নাম্বার 2, খুব ইম্পর্টেন্ট, উষ্ণতা। উষ্ণতা এটা খুব ভালো করে মনে রাখবে, যখন কোনো তরলে কোনো গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করা হয় সেই সময় কিন্তু খানিকটা তাপ উৎপন্ন হয়। অর্থাৎ তরল, তো বলতে পারি তরল প্লাস গ্যাস, এই দুটো মিলে যে দ্রবণ উৎপন্ন হবে, দ্রবণ যেটা উৎপন্ন হবে প্লাস তাপ, দ্যাট মিনস del H less than 0 কিন্তু যদি তাপ উৎপন্ন হয়, তার মানে কিভাবে বোঝা যাচ্ছে, এটা কিন্তু আবার বলছি আমি, এটা গতিশীল সাম্যাবস্থায় আছে। তাহলে তাপ যদি সম্মুখ বিক্রিয়া যদি তাপ উৎপন্ন হয়, তাহলে বিপরীতমুখী বিক্রিয়ায় তাপ শোষিত হবে। তাহলে আমি যদি এই জায়গায় উত্তপ্ত করতে শুরু করি, অর্থাৎ বাইরে থেকে যদি তাপ দিতে শুরু করি, তাহলে কি হবে, দ্রবণ সেই তাপটাকে গ্রহণ করে তরল এবং গ্যাসে পরিণত হবে, বা তরলে গ্যাসের দ্রাব্যতা কিন্তু কমে যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে যে কোনো তরলকে যখন গ্যাসে দ্রবীভূত করা হয়, সেখান থেকে যে তাপটা উৎপন্ন হয় তার জন্য কিন্তু এটা তাপদায়ী বিক্রিয়া। তাপদায়ী বিক্রিয়ার জন্য বাইরে থেকে তাপ দিলে এই বিক্রিয়াটা কিন্তু উল্টো দিকে, বা এই দ্রবণটা কিন্তু তখন সেই তরলে গ্যাসের দ্রবণীয়তা কিন্তু কমে যাবে। নেক্সট যে 3 নম্বর টার্ম, এটা হচ্ছে চাপ। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবেন। জলে কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, এবার প্রচন্ড পরিমাণ যদি চাপ প্রয়োগ করি তাহলে কিন্তু দ্রবণীয়তা বাড়বে। আবার যদি আমি চাপটাকে কমিয়ে দিই তাহলে কিন্তু দ্রবণীয়তা কমবে। কোকা-কোলার যে ক্যানগুলো আছে বা বোতলগুলো আছে, সেই বোতলগুলো যখন খোলা হয় তখন কিন্তু ভালো করে খেয়াল করবে, ভেতর থেকে কিন্তু বুদবুদ উঠতে থাকে। কেন? কারণটা হচ্ছে যেই মাত্র উপর থেকে ক্যাপটা খুলে দিলাম, তার মানে চাপটাকে কিন্তু আমি কমিয়ে দিচ্ছি। যখনই চাপটাকে কমিয়ে দিলাম তখনই ভেতরের চাপটা কমে যাওয়ার জন্য ভেতর থেকে, এই তরলের ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো কিন্তু বেরোতে থাকবে। অর্থাৎ একটি পাত্রের মধ্যে প্রচন্ড চাপ প্রয়োগ করে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাসকে এর মধ্যে দ্রবীভূত করা হয়, চাপটাকে কমিয়ে নিলে কিন্তু দ্রবণীয়তা কমে যাবে। তার মানে চাপ প্রয়োগের ফলে দ্রবণীয়তা কিন্তু বাড়ে, আর চাপ কমিয়ে নিলে দ্রবণীয়তা কিন্তু কমে। মূল কারণটা কি? মনে করো আমি চাপটাকে, মানে চাপ প্রয়োগ করার ফলে আয়তনটা কমে গেছে, চাপ প্রয়োগের ফলে কিন্তু আয়তনটা কমবে। তাহলে এবার প্রথমে আয়তন ছিল এতটা, এবার চাপ প্রয়োগের ফলে দেখো আয়তনটা কিন্তু কমে গেছে। তাহলে আয়তন যদি কমে যায় তাহলে কি হবে, আয়তন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে অণুগুলো বলপূর্বক প্রচন্ড স্পিডে কিন্তু আবার ভেতরের দিকে ঢুকতে থাকবে। তার মানে দ্রবণীয়তা কিন্তু বাড়বে। অর্থাৎ আয়তন কমে যাওয়ার জন্য, এর মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেড়ে যাওয়ার জন্য, সেই আকর্ষণ বলের জন্য কিন্তু এরা ভেতরে প্রবেশ করতে থাকবে, বা দ্রবণে গ্যাসের দ্রাব্যতা কিন্তু বাড়তে থাকবে। এই সংক্রান্ত এই চাপ সংক্রান্ত একটা সূত্র আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় হেনরির সূত্র। খুব ভালো করে পড়তে হবে হেনরির সূত্রটাকে, প্রতিবার এই যে কোনো না কোনো কোশ্চেন আসে। হেনরির সূত্র কি বলছে? হেনরির সূত্র বলছে যে একটি নির্দিষ্ট উষ্ণতা যদি স্থির থাকে, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে কোনো গ্যাস যখন দ্রবীভূত হবে, সেই দ্রবণে গ্যাসীয় পদার্থের যে মোল ভগ্নাংশ, তাকে যদি আমরা দ্রাব্যতা হিসাবে ধরে নিই, মোল ভগ্নাংশকে যদি আমরা দ্রাব্যতা হিসাবে ধরে নিই, তাহলে ওই দ্রাব্যতাটা কি হচ্ছে, গ্যাসের এই যে উপরে যে চাপটা আছে, দ্যাট ইজ
গতিশীল সাম্যাবস্থায় যে চাপটা রয়ে গেছে, এই জায়গায় যে চাপটা আছে সেই চাপের সঙ্গে সমানুপাতিক। তাহলে শর্তগুলো ভালো করে মনে রাখবে। শর্ত হচ্ছে, ফার্স্ট শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে উষ্ণতাটাকে স্থির রাখতে হবে এবং একটি গতিশীল সাম্য এর মধ্যে বিরাজ করবে। কিন্তু তরল অর্থাৎ সলিউশনের উপরে যে গ্যাসটা আছে সেই গ্যাস এবং সলিউশনের মধ্যে একটা গতিশীল সাম্য থাকবে এবং উষ্ণতাটা যদি নির্দিষ্ট হয় তাহলে এই অবস্থায় কোনো গ্যাসের এর ভেতরে যে গ্যাসটা দ্রবীভূত অবস্থায় আছে, দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ, দ্যাট ইজ দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ যদি x হয়, দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ যদি x দিয়ে প্রকাশ করি তাহলে x টা কার সঙ্গে সমানুপাতিক? এই যে গ্যাসটা ভেতরে এই জায়গায় আছে অর্থাৎ গতিশীল সাম্য অবস্থায় যে গ্যাসটা এখানে আছে তার চাপের সঙ্গে সমানুপাতিক। ওকে, তাহলে কি লিখতে পারি? এখান থেকে উল্টো করে লিখতে পারি P varies as x or P is equal to KHX। এই KH টাকে বলা হয় হেনরির ধ্রুবক। ওকে, হেনরিস কনস্ট্যান্ট। ওকে, এই হেনরি কনস্ট্যান্টটা যেটা আছে মনে রাখবে ভালো করে। এই হেনরি কনস্ট্যান্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যার সাহায্যে কোনো গ্যাসের দ্রাব্যতা, কোনো তরলে কোনো গ্যাসের দ্রাব্যতা এর সাহায্যে কিন্তু আমরা কম্পারেটিভ স্টাডিটা করতে পারি। তাহলে এই ক্ষেত্রে KH টাকে আমরা বলছি হেনরিস কনস্ট্যান্ট। এবার or KH equal to P by X। x টা কি? x টা হচ্ছে মোল ভগ্নাংশ। p টা কি? p টা হচ্ছে এই জায়গায় যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গায় সাম্যাবস্থায়, গতিশীল সাম্যাবস্থায় যে চাপটা প্রদান করছে গ্যাসটা, সেই গ্যাসের চাপ p। তাহলে এবার যদি আমরা KH এর যদি আমরা ইউনিট বের করি তাহলে কি হবে? KH এর একক, KH এর ইউনিট কি হবে? ইউনিট হবে দেখো p এর ইউনিট ডিভাইডেড বাই x এর ইউনিট। x এর তো কোনো ইউনিট হয় না, তাহলে p এর ইউনিট, তাহলে p এর ইউনিটটা কি হবে? চাপের যে এককটা দেব, এই জায়গায় যে চাপের যে এককটা থাকবে সেটাই হচ্ছে KH এর ইউনিট। দ্যাট মিন্স ATM হতে পারে, অথবা সেটা হতে পারে টর হতে পারে, অথবা বার হতে পারে, এর যে কোনো একটা তুমি দিতে পারো। ওকে, টর বার এগুলা কমা দিয়ে দেওয়া হলো, টর বার এগুলো যে কোনো একটা, তুমি যে ইউনিটটা তুমি p এর ব্যবহার করবে সেই ইউনিটটাই হচ্ছে KH এর ইউনিট। ওকে, এবার মনে করো এই ফাঁকা জায়গা বা যে দ্রবণটা আমি তৈরি করছি সেই দ্রবণে ব্যবহৃত গ্যাস অনেকগুলো নাম আছে। ধরো হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসগুলো আছে। এবার তাহলে কিভাবে আমরা এটাকে প্রকাশ করব? যে গ্যাসের আংশিক চাপটা বেশি, মনে রাখবে যে গ্যাসের প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ বেশি হলে তাদেরকে তাড়াবে। যদি কোনো একটা গ্যাসের আংশিক চাপটা বেশি হয় তখন সেই গ্যাসের দ্রাব্যতা কিন্তু বাড়বে। তার মানে ধরা যাক এখানে যদি অক্সিজেন গ্যাসের আংশিক চাপটা বেশি হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু এই জায়গায় অক্সিজেন গ্যাস বেশি পরিমাণে প্রবেশ করবে। ওকে, এবার KH এর কি কি বৈশিষ্ট্য আছে না? KH এর তার আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি দ্রাব্যতাটাকে আমরা মোল পার লিটার দিয়ে যদি সূচিত করি, দ্রাব্যতাটাকে যদি মোল পার লিটার দিয়ে সূচিত, দ্যাট মিন্স গাঢ়ত্ব দিয়ে সূচিত করি, তখন কি হবে? তখন C varies as P আসবে। অর্থাৎ দ্রাব্যতা একে আমরা আগেটা x দিয়ে বা মোল ভগ্নাংশ দিয়ে সূচিত করলাম, এবার কি দিয়ে সূচিত করছি? এবার হচ্ছে গাঢ়ত্ব দিয়ে সূচিত করছি। তাহলে C varies as P, তার মানে চাপ যদি বাড়ে তখন কিন্তু গাঢ়ত্বও বাড়বে। তাহলে C equal to KH into P। তাহলে এই ক্ষেত্রে KH এর একক কি আসবে? KH এর একক আসবে হচ্ছে মোল পার লিটার পার এটিএম, বা যে চাপের যে এককটা নিচ্ছি সেটা তারই ইউনিট। কেন? কারণ দেখো এখানে কারণ হচ্ছে KH ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? C বাই P। C টা হচ্ছে মোল পার লিটার আর P টা হচ্ছে এটিএম, তাহলে মোল পার লিটার পার এটিএম। এখন KH এর কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব? KH এর কি কি বৈশিষ্ট্য আছে, KH এর সাহায্যে কি কি আমরা জানব? ফার্স্ট হচ্ছে 1 নম্বর গ্যাসের প্রকৃতি। গ্যাসের প্রকৃতি বলতে এক একটা গ্যাসের কিন্তু এটা কিন্তু KH এর প্রকৃতি।
KH এর বৈশিষ্ট্য। যেমন 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে নাইট্রোজেন গ্যাসের KH এর মান 8.6 into 10 to the power 4 atm, ঠিক আছে। এইবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে জলে অক্সিজেন গ্যাসের কত? অক্সিজেন গ্যাসের হচ্ছে 4.2 into 10 to the power 4 atm, ওকে। তারপরে দেখো সবগুলো গ্যাসের কিন্তু কোনোভাবেই KH এর মানটা কিন্তু এক নয়। জলে নাইট্রোজেন গ্যাসের কত, জলে অক্সিজেন গ্যাসের কত, লক্ষ্য করো দুটো কিন্তু অবভিয়াসলি আলাদা। তারপরে এটা কিন্তু গ্যাসের প্রকৃতির উপর ডিপেন্ড করছে। দেখো আমি এখানে নাইট্রোজেন নিয়েছি তার জন্য কত, এখানে অক্সিজেন নিয়েছি তার জন্য কত। সিচুয়েশনটা একই রাখা হয়েছে, অর্থাৎ উষ্ণতাকে যদি আমরা একই রাখি এবং বাহ্যিক চাপ যদি সেম রাখা হয় তাহলে দুটোর ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে একটার কিন্তু একটার বেশি, একটার KH এর মান বেশি আর একটার KH এর মান কিন্তু কম। নেক্সট হচ্ছে 2 নম্বর, দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতির উপরেও কিন্তু ডিপেন্ড করতে পারে। দ্রাবকের যে দ্রাবকটা আমি নিয়েছি, এই জায়গায় যে দ্রাবকটা নিয়ে আমি দ্রবণটাকে তৈরি করছি তার উপরে কিন্তু এর প্রকৃতিটা ডিপেন্ড করতে পারে। যেমন 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে সরি এটা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাও, জলে নাইট্রোজেন কত না 8.6 into 10 to the power 4 atm, ক্লিয়ার। কিন্তু উষ্ণতা একই রাখলেও বেনজিনে কত, বেনজিনে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে, নাইট্রোজেনের KH এর পরিমাণ হচ্ছে 0.23 into 10 to the power 4 atm। খেয়াল করবে ব্যাপারটা, দুটো কিন্তু আলাদা হচ্ছে। তার মানে যদি আমি জলে নাইট্রোজেন দিই তখন KH এর মান রাখো, আর জলে যদি না দিয়ে যদি বেনজিনে দিই তখন কিন্তু KH এর মান কিন্তু অটোমেটিক্যালি আলাদা হয়েছে। তার মানে দ্রাবকের প্রকৃতির উপরেও ডিপেন্ড করে। তাহলে গ্যাসের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি দুটোর উপরেই কিন্তু KH এর মান নির্ভর করে। থার্ড নাম্বার হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ ও, এটা ভালো করে পয়েন্টটা ভালো করে মনে রাখবে, আংশিক চাপ ও উষ্ণতা যদি একই থাকে, আংশিক চাপ এবং উষ্ণতা যদি এক থাকে তাহলে একই থাকলে KH এর মান বেশি হলে দ্রাব্যতা, গ্যাসের দ্রাব্যতা কম হবে। এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবে যে কোন একটা গ্যাসের দ্রাব্যতা তার আমরা KH এর মান দেখলে কিন্তু বুঝতে পারবো। যদি দুটো যদি এক থাকে, একটা হচ্ছে আংশিক চাপ একই থাকবে এবং উষ্ণতা একই থাকবে, তাহলে আমরা যদি এই জায়গায় কম্পেয়ার করি, ধরা যাক জলে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একই চাপে যতটা পরিমাণ KH দেখতে পাওয়া যাচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে কত দেখতে পাওয়া যাচ্ছে 4.2 into 10 to the power 4। তার মানে এর ক্ষেত্রে এটা কিন্তু কম। তার মানে যেটা কম তার মানে কিন্তু দ্রাব্যতা বেশি, যেটা বেশি তার মানে কিন্তু দ্রাব্যতা কম হবে। অর্থাৎ KH এর মান যত বেশি হবে দ্রাব্যতা কিন্তু তত কম হবে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে উষ্ণতা। এবার উষ্ণতাটা এটাও খুব ইম্পর্টেন্ট, যে উষ্ণতা যদি বাড়ে তাহলে কি হবে। উষ্ণতা 3 নম্বর হচ্ছে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন গ্যাসের KH এর মান কত, জল অবশ্যই জলে KH এর মান কত, KH এর মান হচ্ছে 4.2 into 10 to the power 4 atm, ক্লিয়ার। এটা যদি 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয় অক্সিজেনের, জলে কত দেখা যাচ্ছে, এটা মানটা আছে 5.0 into 10 to the power 4 atm। তাহলে দেখো উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে কিন্তু KH এর মানটা কি হচ্ছে, KH এর মানটাও কিন্তু বাড়ছে। তার মানে দ্রবণীয়তা কমে, কারণ উষ্ণতা যত বাড়বে তত কিন্তু দ্রাব্যতা কমে যাবে।
কিন্তু উল্টো করে KH এর মান কিন্তু বাড়তে থাকবে। ওকে, নেক্সট হচ্ছে কি কি অবস্থায় হেনরির সূত্রটাকে অ্যাপ্লাই করা যায় না। এটা খুব ভালো করে মনে রাখবে, হেনরির সূত্র কোথায় কোথায় অ্যাপ্লাই হয়। হেনরির সূত্র অ্যাপ্লাই হয় না যদি দ্রাব এবং দ্রাবক, তারপরে গ্যাস এবং তরল পরস্পর বিক্রিয়া করে নতুন একটা যৌগ তৈরি করছে, হতে পারে। অথবা যে গ্যাসীয় পদার্থটা আমি নিচ্ছি সেই গ্যাসীয় পদার্থটা যদি তরলে দ্রবীভূত হওয়ার পর বিয়োজিত হয় তাহলে কিন্তু এটা প্রযোজ্য হবে না। যেমন জলের মধ্যে যদি HCl যোগ করা হয় তাহলে জলে HCl যোগ করলে কিন্তু প্রচুর পরিমাণে জলে দ্রবীভূত হয়। কিরকম, জলের মধ্যে যদি HCl দিই তখন কিন্তু জলটা স্বাভাবিক অবস্থায় যতটা দ্রবীভূত হওয়ার কথা তার থেকে বেশি দ্রবীভূত হবে। কেন? কারণ হচ্ছে জলে HCl যোগ করলে H+ আয়ন এবং Cl- আয়নে বিয়োজিত হতে পারে। আবার জলে যদি অ্যামোনিয়া নিই তখন কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে এবং অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হবে। তার ফলে কিন্তু দ্রবণীয়তা প্রচন্ড পরিমাণে কিন্তু বেড়ে যাবে। এটা এক নম্বর। তার মানে যারা বিক্রিয়া করবে, দ্রাবক যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু এর ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয়। নেক্সট হচ্ছে প্রচন্ড চাপ প্রয়োগ করলাম, উষ্ণতা প্রচন্ড বেশি পরিমাণে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই কতগুলো জিনিসের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য নয়। নেক্সট হচ্ছে কতগুলো আমি বাস্তব বলি, বাস্তব পরিস্থিতি বলি যার সাহায্যে হেনরির সূত্রটাকে আরো ভালো করে বোঝা যায়। যে ডুবুরিরা, যে যারা সমুদ্রে ডুবুরি কাজ করে বা জলের তলায় কাজ করে, তারা কি করে, তারা কিন্তু বিশুদ্ধ অক্সিজেন নেয় না বা নাইট্রোজেন মিশ্রিত অক্সিজেন, যেটাকে বায়ু বলি আমরা, বায়ুকে নিয়ে কিন্তু ওই সিলিন্ডারের মধ্যে কিন্তু বায়ু নিয়ে তারা কিন্তু ঢোকে না। নিয়ে ঢুকলে কি হবে, কারণ যত নিচের দিকে নামতে থাকবে তত কিন্তু চাপ বাড়তে থাকবে। এবার যত নিচের দিকে নামবে, চাপ যদি বেড়ে যায় তাহলে প্রচন্ড চাপে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের দ্রবণীয়তা প্রচন্ড পরিমাণে বেশি, অর্থাৎ চাপ বেড়ে গেলে বেশি বেশি পরিমাণ নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত হতে থাকবে রক্তের মধ্যে, রক্তরসের মধ্যে। কিন্তু ওই লোকটাই যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে তখন কি হবে, যখন উপরের দিকে উঠে আসবে তখন কিন্তু চাপটা কমে যাবে। আর চাপ কমে গেলে তখন কিন্তু দ্রবণীয়তাও কমবে নাইট্রোজেন গ্যাসের, এবং তখন ভেতর থেকে কিন্তু নাইট্রোজেন গ্যাসগুলো সেই রক্ত থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করবে। আর যখন রক্ত থেকে বেরিয়ে আসবে তখন এত দ্রুত হারে বেরিয়ে আসতে থাকবে, তখন সেই ডুবুরি কিন্তু একটা ভেতরে একটা প্রচন্ড পেইন অনুভব করে, যেটাকে বেন্স বলা হয়। এর জন্য কিন্তু সে প্রচন্ড পরিমাণে ব্যথা হতে পারে বা তার মৃত্যুও ঘটতে পারে। এর জন্য কি করা হয়, এর জন্য কিন্তু 20% অক্সিজেন এবং 80% হিলিয়াম মিশ্রিত একটা আমরা মিশ্রণ সেই ক্ষেত্রে ব্যবহার করি, জাপান গ্যাস মিশ্রণ ব্যবহার করি। তারপরে কিন্তু যেহেতু এইখানে হিলিয়ামের দ্রবণীয়তা খুব কম, যেহেতু এই গ্যাসটা হচ্ছে একটা খুব চাপ প্রয়োগ করলেও তার যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা খুব কম, তার জন্য এটা কিন্তু রক্তে হিলিয়ামের দ্রবণীয়তা খুব কম হওয়ার জন্য তার জন্য কি হবে, যখন উপরের দিকে উঠবে সে কিন্তু সেই কষ্টটা অনুভব করবে না। এটা একটা। যেমন যারা পর্বতারোহী তারা কি করে, তারা কিন্তু যখন সমতলে থাকে তখন যতটা পরিমাণ চাপ ছিল, অর্থাৎ যতটা পরিমাণ অক্সিজেন ভেতরে ঢুকছিল রক্তের মধ্যে, এবার যত পাহাড়ের উপরে উঠতে থাকবে তত কিন্তু অক্সিজেনের চাপটা কিন্তু কমে যাবে, বায়ুর চাপটা কমতে থাকে, যার জন্য অক্সিজেনের পরিমাণটাও কমতে থাকে। এবার তখন কি হয়, তখন কিন্তু তাদের শ্বাসকষ্ট এটা দেখতে পাওয়া যায়। এছাড়া যেমন প্রচন্ড চাপ প্রয়োগ করে আমরা যখন সোডা ওয়াটার বোতলে যখন কার্বন ডাই অক্সাইড ভরি, এবার বোতলটা যখন ওপেন করা হয়, ওপেনার দিয়ে যখন আমরা ওপেন করি তখন দেখবে একটা বুদবুদ উপরের দিকে উঠতে থাকে। কারণটা কি, প্রচন্ড চাপ প্রয়োগ করে এটা আমরা তরলে গ্যাসটাকে দ্রবীভূত করেছি, কিন্তু যেই মাত্র চাপটাকে কমানো হলো সঙ্গে সঙ্গে কি হলো, ভেতরে যে গ্যাসটা ছিল তার দ্রবণীয়তা কমে যাবে, কারণ চাপটা কমে গেছে, এবার উপরের দিকে উঠতে থাকবে। এটা হচ্ছে হেনরির সূত্রের কতগুলো ব্যবহারিক প্রয়োগ। ওকে, থ্যাংক ইউ।